আমি পিঙ্কি সানোয়ার। প্রতি শুক্রবার গেম অন নিয়ে আমরা থাকছি রাত ৮টায় আপনাদের সাথে। আজকে আলোচনা করব ফেসবুকে আসলে ক্রিকেটারদের অবসরের বিষয়টি নিয়ে। আলোচনার জন্য আমার সঙ্গে আজকে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার ইহসানুল হক সেজান। সিজান ভাইয়া, ওকে সিজান ভাইয়া, আপনাকে স্বাগত আমাদের শোতে। ধন্যবাদ। আর ছোটবেলায় কিন্তু সেজান জুস খেতাম, আপনার সাথে শো করতে গেলে আমার ওই সেজান জুসের কথা মনে পড়ে যায়। বন্ধুরা কি মানে এটা নিয়ে কখনো বলেছে ভাইয়া? শুরু হয়ে গেছে নাকি? হ্যাঁ জি। হ্যাঁ, না এরকম ভাবে আমরা আসলে ওই যে যখন ন্যাশনাল লিগ খেলতে যেতাম তখন অনেক তো আসলে ক্রাউড ছিল, তখন আসলে গ্যালারি থেকে অনেক, তখন সিজন জুসটাও আসলে ছোটবেলায় কিন্তু সবচেয়ে শুরু হয়েছে, পপুলার জুস ছিল তখন। এইভাবে ডাক্তার গিয়ে মাঝে মাঝে। নামের অর্থ কি বাই দ্য ওয়ে? সিজন মানে হচ্ছে কি, গ্রিক এক আর্টিস্ট ছিল ওকে সেই সময়, আর আমার মামা ছিল আসলে নাট্যশিল্পী, অনেক বইটি পড়তাম নাকি। সো ওখান থেকে কয়েকটা নাম আসলে সিলেক্ট করেছিল, দেন ওই নাম থেকে আসলে ওখান থেকে আসলে আম্মা আব্বা মিলে আসলে এই নামটা রেখেছিল। তবে ভাইয়া অনেস্টলি আপনার নাম কিন্তু অনেক বড় বড় সাংবাদিকরাও তাহলে ভুল করেন, সবাই কিন্তু সেজান বলেই ডাকেন। আমি বেশিরভাগই না, আমি শুধু আমার আসলে নামের যদি আমি সিক্রেটটা বলি তাহলে আমি বলি আমার নাম কিন্তু আসলে সিজেন, SWZEN। তারপরে যখন আমরা ঢাকা লিগ খেলতে চাই তখন হয়ে গেছি সিজান, তারপর আসলো সেজান, তারপর আসলো মিজান, অনেক নামে আমি আসলে ছিলাম। আমি কি নামে ডাকলে ভাই আপনি খুশি হবেন? সিজান। রাইট ভাইয়া, ঠিক যেটা বলছিলাম আসলে আজকের আমাদের বিষয়টা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে অবসরে যে একটা প্রবণতা আমরা ক্রিকেটারদের মধ্যে দেখতে পাচ্ছি, এইটার বিষয়ে আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনিও একসময় ন্যাশনাল টিমে খেলেছেন, আপনিও অবসরে গেছেন। আমরা এই পর্যন্ত আসলে ক্রিকেটারদেরকে দেখিনি যে তারা মাঠ থেকে একটা বর্ণাঢ্য একটা অবসর নিয়ে একটা ম্যাচ দিয়ে একটা সেভাবে তারা অবসর নিতে পেরেছেন। বেশিরভাগ ক্রিকেটারদের মধ্যে এই প্রবণতা দেখছি। এই ব্যাপারটা আসলে আপনি কিভাবে দেখেন? ফার্স্ট অফ অল যে অ্যাটলিস্ট ফেসবুক একটা আশীর্বাদ স্বরূপ আমাদের কাছে, অ্যাটলিস্ট একটা জায়গায় অবসর নেওয়ার যে ডিক্লারেশনটা দিয়েছে, একটা বড় প্ল্যাটফর্মে অ্যাটলিস্ট মানুষরা জেনেছে। যখন ফেসবুক ছিল না তখন তো অনেক প্লেয়ার অবসর নিয়েছে, আমরা কি জানি? সাপোজ আমার কথাই বলি, আমি কি অবসর নিয়েছি নাকি আমি এখনো খেলছি, আমি কিন্তু আসলে এখনো পর্যন্ত জানি না। সো অ্যাটলিস্ট আমার সময় যদি ফেসবুক পপুলার থাকতো তাহলে লিখে দিতে পারতাম যে না আমি অবসর নিয়েছি। হ্যাঁ, দিস ইজ এ ভেরি ক্রুশিয়াল থিং যে ফেসবুকে কেন আসলে এই বড় প্ল্যাটফর্মটায় কেন আমাদের বড় বড় সুপারস্টাররা কেন অবসর নেবে, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আমাদের ইয়াং স্টারদের কি শিক্ষণীয়? আমাদের ওয়ার্ল্ডে কিন্তু হ্যাঁ সবাই যে মাঠ থেকে অবসর নিয়েছে তা না, মাঠে কিন্তু সবাইকে ডেবু হচ্ছে, সবাইকে আমরা ক্যাপ পরিয়ে দিচ্ছি, ডেবু দিচ্ছি, হাসি মুখে তাদেরকে বরণ করে নিচ্ছি। বাট যখন বিদায় বেলাটা, সেই বিদায় বেলাটা আসলে হচ্ছে না। এর কারণ অনেকগুলো হতে পারে, অনেকগুলো কারণ হতে পারে। আসলে একটা খুব ইমোশন এখানে কাজ করে, বিদায়টা সবসময় আসলে খুব দুঃখের। সেই সময় আসলে কনক্রিট একটা ডিসিশন কীভাবে মেক করতে হয় সেই জিনিসটা অনেকেরই আসলে থাকে না। এখন বুঝতে হবে যে প্লেয়াররা কোথা থেকে বিদায় নিচ্ছে। এটা বিদায়টা হলো যে ক্রিকেট বোর্ডের যে কন্ট্রাক্টটা থাকে সেই কন্ট্রাক্ট থেকে সে অবসর নিচ্ছে। সো ক্রিকেট বোর্ডের সাথে তার কন্ট্রাক্টটা হওয়ার সময় তখন যদি একটা ফলপ্রসূ কনভারসেশন হয় তাহলে কিন্তু সেট করা যায় যে এই প্লেয়াররা এই ম্যাচ খেলে বিদায় দিব, বা একটা প্ল্যান করা যায়। তেমনি ওই সময় আবার ইন্টারেস্টও থাকে একটা প্লেয়ারের যে না আমি তো ফিট, আমি তো রান করছি, কেন আমি বিদায় নেব? এই সময় একটা কন্ট্রাডিক্টরি একটা কনভারসেশন সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হচ্ছে। সো জিনিসটা আসলে একটা হেলদি কনভারসেশন, মানে আমি বলবো যে সলভ যে জিনিসটা, সেই জিনিসটা কিন্তু হচ্ছে না। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসটার উপর আমাদের অনেকেরই মনোযোগী হতে হবে। বিকজ অফ দেখেন যেসব বিদায়গুলো আসলে মাঠ থেকে গেছে সেগুলো কিন্তু আমরা এখনও মনে রাখতে পারছি। আমরা স্টিভ ওয়ার কথা কিন্তু এখনও মনে আছে, সে 65 রান করেছে, তারপরে কিন্তু সেখান থেকে বিদায় নিয়েছে। সচিন টেন্ডুলকারের বিদায়টা আমরা এখন পর্যন্ত ইউটিউবে দেখছি যে ওই বিদায়গুলো আসলে আমার একটা ক্রিকেটার যখন সে অনেক দিন ধরে একটা দেশকে সার্ভ করছে, সে তো এতটুকু ডিজার্ভ করে যে সে যখন বিদায় নেবে তার বিদায়টাও যাতে
স্মরণীয় হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ, আমি যদি পঞ্চপাণ্ডব যাদেরকে আমরা বলে থাকি, তারা কেউই কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারলেন না। এটা আসলে বাংলাদেশে ক্রিকেটের জন্য কতটুকু, আমি বলবো এটা আসলে অ্যালার্মিং বলবো নাকি এটা দুঃখের বিষয় বলবো? আনফরচুনেট সিরিয়াসলি, যে দেখেন প্রতিটা প্লেয়ারের কিছু না কিছু একটা কন্ট্রাডিক্টরি সিচুয়েশন ছিল। সাপোজ মাহমুদুল্লাহ রিয়াদের কথাই বলি, 100 করে সে অবসর নিয়েছে টেস্টে থেকে। তামিমের বিদায়টা ফেসবুকের মাধ্যমে অনেকটা আমরা দেখতে পেয়েছি। তারপর বিপিএল এ সে একটা বিদায় নিল। হ্যাঁ, তারপরে একটা বিপিএল এ একটা মঞ্চ ক্রিয়েট হলো, সেখান থেকে একটা সুষ্ঠুভাবে বিদায় হলো। বাট এটাও আমরা কিন্তু স্যাটিসফাইড না। আমরা যদি একটা ইন্টারন্যাশনাল ম্যাচ থেকে বিদায় নিতে দেখতাম তাহলে কিন্তু আমরা বুঝতাম যে না, যে প্রপার যে বিদায় নেওয়ার যে ব্যাপারটা সেই জিনিসটা ঘটে গেছে। মুশফিকের বলেন, সাকিবের তো ভেরি আনফরচুনেট যে সাকিব চেয়েছিলেন কিন্তু সাকিব প্ল্যাটফর্ম রেডি করেছিলেন, কিন্তু সিচুয়েশন এমন ছিল যে ওখান থেকে আসলে সম্ভব হয়ে উঠতে পারেনি। তার সিকিউরিটির কথা চিন্তা করে সব দিক থেকে সবকিছুই আসলে এমন একটা হেলদি আসলে একটা কনভারসেশন দরকার দুপক্ষের। আসলে একটা মাশরাফির ব্যাপারটা কিন্তু দুঃখের বিষয়। মাশরাফির মতো একজন ক্রিকেটারও কিন্তু মাঠ থেকে বিদায় নিতে পারেনি। তার সময় কি খুব একটা এমন সিচুয়েশন ছিল যে মাঠ থেকে তাকে বিদায় দিতে খুব কষ্ট হয়ে গেল? মাশরাফির ব্যাপারটা কি, মাশরাফির মানে মাশরাফির বিদায়ের যে ডিসিশনটা মাশরাফি কিন্তু খুব সহজেই নিতে পারতো। ওয়ার্ল্ড কাপের লাস্ট যে ম্যাচটা, সেই ম্যাচটা থেকে যদি মাশরাফি বিদায় নিত, আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি স্মরণীয় হয়ে থাকতো। এখন হয় কি, আমরা প্লেয়াররা বিদায় নিতে পারছে না, এটা সম্পূর্ণ আমরা ক্রিকেট বোর্ডের কাছে ঠেলে দিচ্ছি। বাট নিজেরও কিন্তু বুঝতে হবে, আমারও কিন্তু অ্যাটলিস্ট ক্যালকুলেশন করতে হবে, আমার কিন্তু ব্রেন স্টর্মিং করতে হবে যে কোন প্রপার টাইমটা আমাকে রিটায়ারমেন্টে যেতে হবে। সো এই জিনিসটা আসলে যখন আমরা খেলি তখন আমরা বুঝি না, বাট আমাদের যে খেলার শেষে 10 বছর 15 বছর পরে কিন্তু আমরা বুঝি না এই সময়টা বিদায় নিলে কিন্তু আমার প্রপার হতো। সিজন ভাই, আপনি বলতে চাচ্ছেন যে আসলে ক্রিকেটাররা প্রপার কোন সময় তাদের বিদায় নিতে হবে, এটা এইখানে তাদের মিসক্যালকুলেশনটা হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তাদের যখন চলে যাওয়া উচিত, তারা ওই সময়টাকে ধরে রেখে যখন একটা সিচুয়েশন বাজে হয়ে যায় তখন তারা বাধ্য এক প্রকার অবসরে যাওয়ার ঘোষণা দেয়। পারফেক্ট, এইটাই সবচেয়ে বড় আমি মনে করি যে পিন পয়েন্ট, যে এই সময়টা আসলে বেছে নিতে হবে প্লেয়ারদের। এবং সব প্লেয়ারই কিন্তু বুঝে যে আমার ফর্ম কিন্তু শেষ হয়ে গেছে, বা যে কোনো সময় কিন্তু আমি এখান থেকে মানে আসলে ফর্ম থাকতে থাকতে কিন্তু চলে যাওয়াটা বেশি চলে যাওয়াটা আমি বলবো না যে চলে যাওয়াটা, তো আমাদের যে দেশের অবস্থা তাতে যদি আমাদের পঞ্চপাণ্ডব একটা সময় ধাপ করে চলে যেত তাহলে কিন্তু আমরা আবার খুব জিরো থেকে শুরু করতে হতো। এখন হয়েছে কি, আমি মাহমুদুল্লাহ রিয়াদ কিন্তু আমাদের অনেক টাইম দিয়েছে যে আমি বিদায় নিব। ইন দি মিন টাইম কিন্তু ওর একটা রিপ্লেসমেন্ট আমরা কিন্তু ক্রিয়েট করা উচিত ছিল, পারিনি। কিন্তু সেম অ্যাজ ইট ইজ সাকিব আল হাসান অনেক টাইম দিয়েছে, অনেক পরে এসে বিদায় নিচ্ছে। তামিম, এইসব রিপ্লেসমেন্ট কি আমরা ক্রিয়েট করতে পেরেছি? আমরা কিন্তু এখন পর্যন্ত রিপ্লেসমেন্ট কথা থেকে একটু খালেদ মাসুদ পাইলট উনি কি বলছেন একটু শুনে আসতে চাই। সিজন ভাইয়ের সাথে সম্ভবত তার কথার কিছুটা মিল রয়েছে, একটু দেখে আসতে চাই। যে সবুজ গালিচায় এঁকেছেন বর্ণিল জীবনের রং, গেয়েছেন বাংলার ক্রিকেটের জয়গান, সেখান থেকে শেষবার সর্বোচ্চ ভালোবাসাটুকু নিয়ে বিদায় কি ক্রিকেটারদের প্রাপ্য নয়? বাংলার ক্রিকেটের সবচেয়ে ভালো সময়গুলো এসেছিল পঞ্চপাণ্ডবের হাত ধরে। প্রচণ্ড আলোচনা সমালোচনার পরেও লাল সবুজের পতাকার পরিচিতি বাড়িয়েছেন বিশ্বের দরবারে। একে একে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মাশরাফি থেকে শুরু করে তামিম ইকবাল, মুশফিকুর রহিম। তবে টেস্ট ক্রিকেটটা চালিয়ে যাবেন মুশি। আর সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়ে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাকিব আল হাসান ভারতের মাটিতে টি-20 থেকে অবসর নিলেও দেশের মাটিতে ওয়ানডে আর টেস্ট ক্রিকেট থেকে অবসরের ইচ্ছা প্রকাশ করেছিলেন। তবে রাজনৈতিক কারণে সেই ইচ্ছা আপাতত পূরণ হচ্ছে না বিশ্বসেরা অলরাউন্ডারের। দেশের ক্রিকেটকে যারা বিশ্বের দরবারে নিয়ে গেছে অনন্য উচ্চতায়, সেই ক্রিকেটাররাই মাঠ থেকে অবসর না নিতে পারার দায় ক্রিকেট বোর্ডের, বলছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। 100% আমি বোর্ড ম্যানেজমেন্টের দোষ দেব। একটা হচ্ছে প্লেয়ারদেরও তো কিছু থাকে যে প্লেয়ারকে নিজেকে বুঝতে হবে। প্লেয়ার এখানে বুঝতে পারছে না, বিকজ প্লেয়ারকে তো কেউ পুশ করছে না, পিছন থেকে পারফর্মাররা এসে যে পুশ করবে, যেটা আমি বলছিলাম, সেই পুশটার জন্য প্লেয়াররা চাচ্ছিল যে আরেকটু খেলি। আমি তো এনজয় করছি, রান করছি। যারা টিম সাথে তারা কিন্তু
ধরেন সিলেকশন কমিটি তারা কিন্তু 30টা 40টা প্লেয়ারকে নিয়ে চিন্তা করে বাংলাদেশ টিমে দেখে। বোর্ড যদি সময় মতো বিকল্প ক্রিকেটার তৈরি করতে পারতো তাহলে সিনিয়র ক্রিকেটাররা অনেক আগেই সরে দাঁড়াতেন বলে মনে করেন পাইলট। পঞ্চপাণ্ডবের যারা অনেকে অফিসিয়ালি হয়তো সরে গেছেন, অফিসিয়ালি আনঅফিসিয়ালি হয়তো সরে গেছেন, কিন্তু আমার মনে হয় যে ইনারা হয়তো আরো 3-4 বছর আগে হয়তো সরে যেতেন যদি আমাদের পিছন থেকে যদি কেউ প্লেয়াররা যদি পুশ করতেন পারফরমেন্স দিয়ে। সেই পুশটা কিন্তু কখনোই ছিল না। যার শুরু আছে শেষটা তার অনিবার্য, তবে যাদের হাত ধরে ক্রিকেটে এসেছে সাফল্য তারা তো আশা করতেই পারে মাঠ থেকে বিদায়ের। আল মাহমুদ ফাহিম, নিউজ 24, ঢাকা। আপনার কথাটাই কিন্তু তিনি বললেন যে আসলে সময় মতো যদি বিকল্প ক্রিকেটার তৈরি করতে পারতো বোর্ড তাহলে সিনিয়র ক্রিকেটার আরো আগেই সরে যেতেন। এখন সিজন ভাই আমার প্রশ্নটা আপনার কাছে যে আমার এখনো মনে আছে 2018-19 আপনার সাথে আমি শো করেছিলাম, সেই সময় আমরা এই ব্যর্থতার গল্পই বলছিলাম, আজকে 2025 এসে আমরা ব্যর্থতার গল্পই বলছি, সেই বিকল্প ক্রিকেটারের পাইপলাইনের কথাই বলছি। এটা আসলে কতটুকু দুঃখজনক? আচ্ছা, আপনার ফার্স্ট কথাতে আমি জাস্ট দুটো পয়েন্ট নিতে চাই। একটা হলো যে আমরা যে পঞ্চপাণ্ডব বা যা এস্টাবলিশ প্লেয়ারদের তাদের বিকল্প তৈরি করতে পারেনি, এই জন্য আসলে নেওয়া যাচ্ছে না, এটা একটা কারণ। আরেকটা কারণ হলো যে আমরা যে এস্টাবলিশ যারা প্লেয়ার রয়েছে তাদেরকে আমরা কোথায় আমরা রিলোকেট করব, আই মিন বোর্ডের সাথে কিভাবে সম্পৃক্ত করব বা ক্রিকেটের সাথে সম্পৃক্ত করব, এটাও কিন্তু একটা বড় একটা আমি মনে করি ম্যাটার। বিকজ অফ দেখেন মুশফিক, তামিম, রিয়াদ, মাশরাফি, সাকিব এরা ক্রিকেট ছাড়া কিন্তু আর কোনো কিছুই বোঝে না। যদি ওরা অন্য জায়গায় এক্সপার্ট হতো তাহলে কিন্তু এই মাঠ থেকে যেত না। তবে মাশরাফি কিন্তু আসলে রাজনীতিটা বোঝে। সাপোজ তখন কথা বলছিলাম আর কি, যে যখন রিটায়ারটা করে আসলে ওদেরকে যদি ক্রিকেটের সাথে মানে রিলোকেট করা যায়, ক্রিকেট বোর্ডের সাথে সম্পৃক্ত করা যায়। আপনি ইন্ডিয়ান ক্রিকেট বোর্ডের দিকে তাকান, সাপোজ যখন রাহুল দ্রাবিড় কোচিং প্যানেলে আসলো, শ্রীনাথ একটা যা ভালো মানে ম্যাচ রেফারি হিসেবে গেল, ওদেরকে প্রতিটা বড় বড় নামকে কিন্তু তারা ক্রিকেট বোর্ডের সাথে রিলোকেট করেছে। সো এভাবে যদি আমরা এরকম একটা কনফার্মেশন থাকে যে না তুমি রিটায়ার্ড করলে ওখানে যে কাজ করতে পারবা নেক্সট স্টেপটা, তাহলে কিন্তু খুব ইজি, তাদের কিন্তু ডিসিশন মেক করা খুব ইজি হয়। হ্যাঁ, এবং সেকেন্ড পয়েন্ট যেটা বললাম যে হ্যাঁ আমরা এখন পর্যন্ত এই 5 জনের কিন্তু আমরা রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত দিতে পারছি না। হ্যাঁ, ইটস এ টাইম বিং। এটা হয় কি আমাদের একটা দীর্ঘমেয়াদ পরিকল্পনা থাকতে হবে যে আজকে কিন্তু মেহেদী মিরাজও চলে যাবে, শান্তও চলে যাবে, ধ্রুব বা সামথিং এস্টাবলিশ প্লেয়ার যারা রয়েছে তারা চলে যাবে, বাট এদেরকে রিপ্লেস করতে হলে কিভাবে রিপ্লেস করতে হবে তার একটা মডেল তৈরি করতে হবে, একটা লং টার্ম প্ল্যান তৈরি করতে হবে। বাংলাদেশে ফার্স্ট স্টিংয়ের পরে সেকেন্ড স্টিং যখনই আপনি টিম করবেন তখন কিন্তু আপনি হিমশিম খাবেন যে সেকেন্ড স্টিংয়ে কতজন স্টাবলিশ প্লেয়ার রয়েছে। সো তাদেরকে যে একটা হার্ড কম্পিটিশন দিবে সেই জিনিসটা কিন্তু এখন পর্যন্ত আমাদের দেশে ক্রিয়েট হয়নি। সো আমার কাছে মনে হয় যে এটাও একটা কারণ যে মাহমুদুল্লাহ রিয়াদ এখনও সে রান করছে, ওই জায়গার মধ্যে বেস্ট। আপনি মাহমুদুল্লাহ রিয়াদের যে রিপ্লেস করবে সে কি ওই সার্ভিসটা দিতে পারবে? দেখেন সামনে কি 3-4 বছরে আমরা কিন্তু একটা বড় ভ্যাকুয়াম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 5 জনের একটা বড় ভ্যাকুয়াম কিন্তু একটা বড় এফেক্ট পড়বে বাংলাদেশে। আমরা 2019-এ 20-এ 21-এ ওয়ানডে ভালো খেলছিলাম, বাট এগুলা এত চপ এন্ড চেঞ্জের পরে কিন্তু আমরা আস্তে আস্তে ওই জায়গাটা থেকে সরে গেছি। কিন্তু আসলে চোখে আঙুল দিয়ে দেখে দিয়েছে যে আসলে ওয়ানডে ফরম্যাটেও কিন্তু আমরা অনেকটা পিছিয়ে গিয়েছি। এর মধ্যে একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক যাচ্ছে একটা বিরতিতে, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি গেম অনে, কথা বলছি এহসানুল হক সিজনের সঙ্গে, কথা বলছি সোশ্যাল মিডিয়াতে ক্রিকেটারদের অবসরের বিষয়টি আসলে কিভাবে দেখা হচ্ছে এই বিষয়টি নিয়ে কথা বলছি। সিজন ভাই একটু পিছনে যদি ফিরে যাই, আসলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমরা দেখেছি মুশফিকুর রহিম খুব ভালো পারফর্ম করতে পারেননি, মাহমুদুল্লাহ রিয়াদও খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি। তখন থেকে গুঞ্জন উঠছিল যে তারা অবসরে যেতে পারে বা না পারে। বোর্ডেরও কিন্তু একটা হিন্টস ছিল যে তারা হয়তো বা অবসরে যেতে পারে। তো যখন আসলে বোর্ড প্রেসিডেন্টের কাছে জিজ্ঞেস করা হলো যে মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদের অবসর নিয়ে তারা কি ভাবছেন, তিনি বলেছেন এটা তাদের উপর, তারা কখন অবসরে যেতে চাইবেন এটা একেবারেই তাদের উপর। এই যে হুট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মুশফিকুর রহিম যেভাবে অবসরের ঘোষণা দিলেন, তিনি কি বোর্ডের সঙ্গে আসলে আলোচনা করেছিলেন বলে আপনার মনে হয়? এখানেও একটা গ্যাপ আছে।
রোহিত শর্মাকে যখন জিজ্ঞেস করলো খেলার পরে যে প্রেস ব্রিফিং, তখন কিন্তু ও বলে দিল কোনো গুজবে কান না দিতে। তবে চ্যাম্পিয়নশিপে হারলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হতে পারে। আমি এই জায়গাতে আসতেছিলাম, কোনো গুজবে কান না দিতে আমি কিন্তু আই এম নট লিভিং ক্রিকেট। এক্স্যাক্টলি। এখন সেই জিনিসটা এই জিনিসটাই করতে পারতো যদি মুশফিক রহিম একটা ভালো রেজাল্ট আনতো বা রিয়াদ একটা ভালো রেজাল্ট নিয়ে আসতো, তাদের পাশে একটা বড় অ্যাভারেজ থাকতো, তখন কিন্তু ও এই স্ট্যান্সটাই নিতে পারতো। বাট যখন আমরা খারাপ খেলি তখন তো আমরা সবাই এমনভাবে ধরি যেন সেখানে কথা বলার কিছু থাকে না। তখন কি থাকে? তখন থাকে আমার ফেসবুক। তখন ফেসবুকে আমার দুঃখটা আমি ওখানে প্রকাশ করতে পারি। মুশফিক রহিম, আমি এটাই বলছি, মুশফিক রহিম, রিয়াদ একটা টুর্নামেন্ট বা একটা সিরিজ মিস খারাপ খেলবে, দিস দ্য গ্রুমিং, এটা আনফরচুনেট। ও প্রত্যেকটা কনসিস্টেন্টলি এখন পারফর্ম করার সময় না, যারা ইনকামিং, যারা প্রুফ করবে, ওদের কিন্তু প্রুফ করা শেষ। এখন দুই একটা সিরিজ তাদের মিস খারাপ যেতেই পারে, সেখানে যে ওই পয়েন্টে ধরে ওকে অবসর করানো, এটা হ্যাঁ যারা করিয়েছে বা যারা করছে ক্ষণিকের জন্য তারা বেনিফিটেড হচ্ছে। ফেসবুকের কথাই বলে, ফেসবুকে অনেক সময় ভিউ বাড়ছে, আলটিমেটলি গোল মুশফিক আর রিয়াদ এত লুজটা, সেই লুজটার ফিল আপ কি এখন করতে পেরেছি আমরা? কি সামনের দিকে কি খারাপ পজিশনে যাব না? তখন জিনিসটা কি হবে? সো আমার কাছে মনে হয় যে যারা এরকম করছে তাদেরকেও একটু সচেতন হওয়া উচিত, যে ভবিষ্যৎ দেখা উচিত আমাদের ক্রিকেটে কিভাবে আমরা তাকাই। কারণ ক্রিকেট যদি না থাকে, ক্ষণিকের যে ইনকামটা, সেই ইনকামটা পরে কিন্তু আর হবে না। তবে বাংলাদেশে কিন্তু একটা রেস্কিউয়ার আছে। সিজন ভাই, আপনি কি গেস করতে পারছেন আমি কার কথা বলছি? অফ ফরম্যাট রয়েছে সে? না, যখনই বাংলাদেশ টিম প্রবলেমে থাকে একটা রেস্কিউয়ার কিন্তু আছে। আমি জিম্বাবুয়ের কথা বলছিলাম আসলে। যখনই আসলে বাংলাদেশ টিম একটা খারাপ সময় যায়, আমরা জিম্বাবুয়েকে ডাকি, তাদেরকে খুব ভালো মতো আসলে বাংলা ওয়াশ করার পর তারপরে হয়তো বা আমরা আবার ভুলে যাই পেছনে কি হয়েছিল। এটাও যদি আপনার কাছে একটু জিজ্ঞাসা করি যে আসলে এই টেকনিকটাই বা কতটুকু ফলপ্রসূ হয়ে থাকে বাংলাদেশ টিমের জন্য, একটু যদি বলেন। খুবই ভালো কনফিডেন্স বুস্ট আপের জন্য। হ্যাঁ, কনফিডেন্স বুস্ট আপের জন্য উইকার অপোনেন্টের সাথে। জিম্বাবুয়ের সাথে তো অন্য কেউ খেলছে না, দরকার নেই আমার খেলার। আমি খালি এখন আমার এখন কনফিডেন্স কোথায়? আমার এখন কনফিডেন্স তলানিতে, আমার উইপেনগুলো নাই। আমি এখন উইপেনগুলো ক্রিয়েট করতে হবে, আমি ওদের সাথে খেলে বুস্ট আপ করতে হবে। সেই বুস্ট আপ পাওয়ারটা যে আমি পরে যে আমি ইউটিলাইজ করবো। সো আমি মনে করি দিস এ ভেরি গুড ডিসিশন টু বি অনেস্ট। এখন যদি আমি যদি এখন ইন্ডিয়ার সাথে খেলতাম, আমি যদি অস্ট্রেলিয়ার সাথে খেলতাম, তাহলে যে 11 জন খেলতো সেই 11 জনকে চপ এন্ড চেঞ্জ করে আবার 11 জন আসতো, ম্যাসাকার অবস্থা হয়ে যেত। এই সময়টা আসলে যে রেস্কিউর বললেন না, অ্যাপ্রোপ্রিয়েট একটা ওয়ার্ড বলেছেন, আমাদের জন্য আসলে একটা কি বলে ফলপ্রসূ একটা টিম। নিশ্চয়ই। খালেদ মাহমুদ সুজন আসলে প্লেয়ারদের এই সোশ্যাল মিডিয়াতে অবসর নিয়ে তিনিও কথা বলেছেন, তিনি কি বলেছেন একটু দেখে আসতে চাই। ফেসবুকে ক্রিকেটারদের অবসরের ঘোষণা যেন একটি রীতিতে পরিণত হয়েছে। কখনো ক্ষোভে, আবার কখনো পারফর্ম করতে না পেরে হতাশায় ক্রিকেটকে গুড বাই জানিয়েছেন মুশফিক, রিয়াদরা। ওয়ানডেকে মুশফিকের বিদায় জানানোর সপ্তাহ না পেরোতে মাহমুদুল্লাহ আন্তর্জাতিক ক্রিকেটে অবসরের ঘোষণা, দুটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি ভালো লাগেনি খালেদ মাহমুদ সুজনের। তাদের মতো বড় ক্রিকেটারদের মাঠ থেকে বিদায় চান সুজন। ক্যারিয়ারটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা উজ্জ্বল ব্যাপার। সত্যি কথা বলতে ওরা বাংলাদেশ ক্রিকেটকে, যেটা আমি বললাম যে একটা জায়গা থেকে একটা জায়গায় নিয়ে এসেছিল ওরা, সুতরাং ওরা ডিজার্ভ করে মাঠ থেকে ক্রিকেট করা, আমি মনে করি। এবং আমার মনে হয় যে যারা ওদের ফলোয়ার্স বা যারা ওদের ক্রিকেটকে ভালোবেসে একদিন, তারাও ডিজার্ভ করে যে একটা বড় করতালের মাধ্যমে ওদের মাঠ থেকে বিদায় দেন। মুশফিক মাহমুদুল্লাহর বিদায়ে মিডল অর্ডারে টাইগারদের দায়িত্ব নিবেন কে? অভিজ্ঞতার কারণে তারা দেশকে এনে দিয়েছেন অনেক সাফল্য। তবে সুজনের ভিন্ন মত, সুযোগ পেলে পাইপলাইনে থাকা ক্রিকেটাররাও দলকে সাফল্য এনে দিবেন। ওরা যখন শুরু করেছিল, ওরাও যে শুরুতেই অনেক বড় স্টার ছিল তা না, দিনে দিনে তিলে তিলে ওরা নিজেকে গড়ে তুলেছিল। চেঞ্জেস তো সময় আছে, তো আমার মনে হয় যে সেটাই হবে। ওদের শূন্য স্থানটা খুব সাডেনলি
ফিল আপ না হলেও আমি মনে করি যে যথেষ্ট প্লেয়ার, ভালো প্লেয়ার আছে যারা কিনা এই জায়গাটা অবশ্যই নিতে পারবে। ক্রিকেটারদের ক্যারিয়ার কোথায় থামবে সিদ্ধান্ত তাদেরই। সে বিষয়ে বোর্ডকে আগে থেকে জানালে বিতর্ক তৈরি হতো না বলে জানান সুজন। সবশেষ বাংলাদেশের ক্রিকেটে মাঠ থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন এই সুজনই। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। খালিদ মাহমুদ সুজনও বলেন তার ব্যাপারটা ভালো লাগেনি, এত সাফল্য এনে দেওয়ার পর তারা ডিজার্ভ করে আসলে মাঠ থেকে বিদায় নেয়ার। সিজন ভাই, যেহেতু তারা অবসরের ঘোষণা দিয়ে দিলেন, এইখান থেকে কি আসলে বোর্ডের কিছু করণীয় আছে এখন পর্যন্ত? না, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে। বোর্ড যদি মনে করে, বিশেষ করে এখানে হয় কি সিলেক্টরদের একটা ভূমিকা থাকে, যে সিলেক্টর কি ও কে চাচ্ছে নাকি চাচ্ছে না, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট। বিকজ অফ সিলেক্টর কিন্তু যে ক্ষণিকের যে একটা প্ল্যান করে, মানে শর্ট টার্ম প্ল্যান করে, সাথে কিন্তু একটা লং টার্ম প্ল্যান আছে। সবচেয়ে বেশি জানে সিলেক্টর যে মুশফিককে কোথায় স্টপ করাবে। সো এখানে সিলেক্টরের একটা বড় ভূমিকা যেহেতু আছে, তার সাথে একটা নিশ্চয়ই কনভারসেশন দরকার রয়েছে, তাদের প্ল্যানটা কি ছিল। যদি সিলেক্টর বলে না আমি মুশফিককে এখনো চাই, তাহলে নিশ্চয়ই রিয়াদকে নিশ্চয়ই আবার অফার করে। নিশ্চয়ই মুশফিক বা রিয়াদ ওনারা কিন্তু খুব ভালো মতোই বুঝেছে যে আসলে সামনের প্ল্যানিং এ সম্ভবত তারা থাকছেন না। ভালো মতন বোঝা আর ইনফরমেশনটা পাওয়া সম্পূর্ণ ডিফারেন্ট। আমি এটা গেস করছি, আর আমি ইনফরমেশন পেয়েছি সিলেক্টরের কাছ থেকে বা ক্রিকেট বোর্ড কাছ থেকে যে তুমি আর খেলছো না। সো তখন কিন্তু ডিসিশন নেওয়া যায়। আমার কাছে মনে হয় যে রিয়াদ কিন্তু অনেকবারই আমাদের নাজমুল আবেদিন ফাহিম ভাইয়ের সাথে বোধহয় কথা বলেছেন, কতটুকু পর্যন্ত আসলে ফলপ্রসূ হয়েছে আমি জানি না। তবে এই প্রোগ্রামের মাধ্যমে আমি একটা ছোট্ট টিপস দিতে পারি। সাপোজ আমাদের তো বিগত লাস্ট 2000 বা 1919 সাল থেকে, মানে 1900 সাল থেকে অনেক প্লেয়ার আসলে রিটায়ার করেছে, যারা মাঠ থেকে রিটায়ারমেন্ট নিতে পারেনি। আমরা একটা প্রোগ্রাম করতে পারি না, তাকে স্টেজে উঠাতে পারি না, সব প্লেয়ারকে আমরা ওখানে একসাথে একটা বিদায় সম্বর্ধনা দেই, ক্রেস্ট দেই, সম্মাননা দেই। কেন এটা হবে? তাহলে একটা রিপারকাশন হবে। তখন কিন্তু সামনে যে এক্সাম্পল হয়ে যাবে যে সামনের প্লেয়াররা যে না, আমার যে বিদায়ী জিনিসটা সেটা অনেক আমি আশা করি, আমি আশা করার সাথে সাথে আমার সাপোর্টার আশা করে, আমার বাংলাদেশ আশা করে। এই ছোট্ট একটা মেসেজ কিন্তু একটা বড় অনুষ্ঠান করেও কিন্তু, মানে এক্সাম্পল তৈরি করেও কিন্তু করা যায়। অনেক সুন্দর একটা কথা বলেছেন। আপনি তো নিজে বোর্ডের সাথে এখন কাজ করছেন, এই প্রস্তাবনাটা কি আপনি বোর্ড পর্যন্ত পৌঁছেছেন কিনা, এখন পর্যন্ত সুযোগ হয়েছে কিনা? নাকি আসলে সাডেনলি রিয়াদ তো এখানে রিটায়ারমেন্ট করেছে, আসলে আমরা চাই না যে ও এখন রিটায়ার করুক। আমার যদি ব্যক্তিগত কথা বলেন, আমি চাই রিটায়ারমেন্টের যে ডিসিশনটা এইটা ওর কোর্টে থাকবে। ও বিকজ অফ একটা প্লেয়ার যখন সুপারস্টার হয়, যখন ক্রিকেটকে অনেক কিছু দেয়, বাংলাদেশকে মানে দেশকে অনেক কিছু দেয়, তার প্রতি একটা সিম্পেথি কিন্তু বাংলাদেশের প্রতি তার একটা গড়ে ওঠে। তখন কিন্তু সে ক্লিয়ার পিকচার দেখতে পারে। আমি কিন্তু পারবো না। রিয়াদ যেটা ক্লিয়ার পিকচার দেখতে পারছে যে বাংলাদেশের কি হবে। সো ডিসিশনটা শুড বি কাম ফ্রম হিম, তাহলে বাংলাদেশেও রেস্কিউ হবে এবং সবাই আমরা আসলে খুশি থাকব। না, নিশ্চয়ই। এখন আপনি যেটা বললেন যে আসলে ক্রিকেটাররাও বুঝছে যে তার জায়গায় একটা রিপ্লেসমেন্ট এখন পর্যন্ত নেই, বিধায় কিন্তু তারা অনেক সময় অবসরের ঘোষণা দিয়েও কিন্তু তারা ফিরে এসেছেন, দেশের প্রয়োজনে হোক, যেটার প্রয়োজনে হোক। মাহমুদুল্লাহ রিয়াদকে কিন্তু কন্ট্রাক্টেও রাখা হয়েছিল বি ক্যাটাগরিতে, সেখান থেকেও কিন্তু তিনি অনুরোধ করে তার নাম উইথড্র করলেন। এটা কেন? এটা মানে যে কনভারসেশনটা হয়েছে সেটা আমার মনে হয় যে ফলপ্রসূ কনভারসেশন হয়নি। হয়তোবা আমি আসলে কনভারসেশনটা জানি না। যদি উইন উইন সিচুয়েশন থাকতো তাহলে আমরা একটা ভালো এন্ডিং দেখতে পারতাম। সো উইন উইন সিচুয়েশন না দেখে হয়তোবা এন্ডিংটা দেখতে পারিনি। দিস ইজ মাই প্রেডিকশন। আসলে আমরা যদি একটু দেখি চ্যাম্পিয়ন্স ট্রফিতে যখন ভারত জিতলো, কিংবা তার আগে যখন তারা টি20 ওয়ার্ল্ড কাপ জিতলো, অলমোস্ট কিন্তু সবাই আমরা কম বেশি জানি, সরাসরি সামনে না আসলেও রোহিত শর্মা অ্যান্ড বিরাট কোহলির মধ্যে কিন্তু একটা সমস্যার গুঞ্জন সবসময় ছিল, যে তাদের মধ্যে একটা কোল্ড ওয়ার সবসময় চলে থাকে। আমরা মাঠে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে, তাদের কোনো কিছুতে আমরা এটা টেরও পাইনি, বরং তারা জেতার পর একসাথে যেভাবে সেলিব্রেশন করেছে, তাদের সমস্যার কথা তারা নিজ মুখে কখনো মিডিয়াতে বলেনি।
এই যে তাদের মধ্যে একটা টিম বন্ডিং বা দেশের জন্য যে তাদের এই জিনিসগুলোকে সামনে না আনা, বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এটা দেখা যায় না। বাংলাদেশ ক্রিকেটে কিছু হলেই কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে এসে সেই সোশ্যাল মিডিয়া এসে আমরা কমপ্লেন করতে থাকি, এটা ওটা সেটা। আমরা খুব বাজে সিচুয়েশনও কিন্তু দেখেছি সিজন ভাই। কোল্ড ওয়ার পৃথিবীর কোন দেশে নাই আমি এটা বিশ্বাস করি না। ইউ আর দ্য প্লেয়ার, রাইট রাইট। আপনি কি আপনার অপোনেন্ট প্লেয়ারের সাথে কিছু হলে জেলাস করতেন না, ও কি ভালো খেলবে না আমি ভালো খেলবো? আমি তো নিজের দলের কথা বলছি। এটা তো বলছি যে আপনি টিমমেটকে আপনি মনে করেন না যে আমি ভালো না ও ভালো, এটা তো কোনো না কোনো সময় মাথায় এসেছে। এবং এই কোল্ড ওয়ারটা প্রতিটা টিমের মধ্যে রয়েছে, ইন্ডিভিজুয়াল প্রতিটা মানুষের মধ্যে রয়েছে, প্রতিটা প্লেয়ারের মধ্যে রয়েছে। এত চর্চা কি কোনো দেশে আছে? এখন ঘটনা হলো কতটুকু পর্যন্ত আমি এক্সপোজ করব, কতটুকু পর্যন্ত আমি স্যাক্রিফাইস করব, এবং ওটাকে স্যাক্রিফাইস করে আমি এমন একটা রিলেশন বিল্ড আপ করব যেটা একটা টিম বন্ডিংস হয়, যেটা আমরা একটা দেশের সাথে আমরা যেন একটা রেজাল্ট পাই। সো দিস ইজ ভেরি not easy task, to be honest. This is all about the emotion. So কতটুকু পর্যন্ত এটা স্যাক্রিফাইস করা যায়? ভাই আমরা কি এতটা ইমোশনাল যে আমরা আসলে এত নোংরা ভাবে জিনিসগুলোকে নিয়ে যেতে পারি? মিডিয়ার সামনে আমি আমার টিমমেটকে ব্লেম করছি, ব্লেম গেম একটা পর্যায়ে চলে যায়, আমি ওকে ব্লেম করছি, ও তাকে ব্লেম করছে। সিচুয়েশনটা এমন হয়ে যায় যে মাঠের বাইরের খেলা তো বেশি হয়, মাঠে গিয়ে আমরা পারফর্ম করতে পারি না। গঠনমূলক যদি কথাবার্তা হয়, যেমন আজকে যে আমরা কনভারসেশন করছি, এগুলো কিন্তু আমরা ব্লেম করছি না, আমরা কিন্তু গঠনমূলক ফ্যাক্ট নিয়ে কথা বলছি। সো এইরকম যদি কালচার ডেভেলপ করা যায় তাহলে ভেরি ইজি টু হ্যান্ডেল দ্য সব কিছু। বাট আমাদের কিন্তু লাস্ট 8-10 বছর কথা বলার কোনো জায়গা ছিল না। একটা প্লেয়ার কথা বলতে পারতো না যে আমি একটা পজিটিভ কথা বলে ওখান থেকে রেস্কিউ হতে পারতো না। সো এখন কিন্তু কথা বলার অনেক জায়গা রয়েছে। এখন কিন্তু রিয়াদের এভাবে চলে যাওয়াটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না। এত সুন্দর একটা বোর্ড, আমাদের ন্যাশনাল প্লেয়ার ফারুক ভাই, সেই ইমোশন তো বাজে, তার তো ইমোশন বুঝে যে মাঠ থেকে কিভাবে বিদায় নেবে। আমি 100% ফারুক ভাই এটা নিয়ে আবার এটা চিন্তা করবে নিশ্চয়ই, আবার তাকে এমন একটা সম্মাননা দিবেন যেটা আসলে এক্সাম্পল হয়ে থাকে। একই মঞ্চে কি আমরা তাহলে তামিম পঞ্চপাণ্ডবী, যদি আমি বলি আলাদা করে আমি নাম না দিই, আমরা তাহলে কি একই মঞ্চে পঞ্চপাণ্ডবের বিদায় দেখলেও দেখতে পারি? হ্যাঁ, আমি তো বলেছি এমন একটা এক্সাম্পল সেট করা উচিত যেটা শুধু পঞ্চপাণ্ডব কেন, বাংলাদেশের যত প্লেয়ার মাঠ থেকে বিদায় নিতে পারেননি তাদেরকে একটা এক্সাম্পল দাও, তাদের একটা বিদায় দেওয়া এক্সাম্পল হয়ে থাকবে। ভেরি গুড আইডিয়া, সিরিয়াসলি। না নিশ্চয়ই, আসলে দর্শক সিজন ভাই কিন্তু আমাদেরকে একটা দুর্দান্ত আইডিয়া দিয়েছেন। আমি জানি না কেউ দেখছেন কিনা, যদি বোর্ডের কেউ দেখে থাকেন এটা নিয়ে নিশ্চয়ই আপনারা আমলে নেবেন, এবং এরকম কিছু একটা আমরা ফিউচারে দেখতে চাই ক্রিকেটারদের ভবিষ্যতের জন্য, যারা এখন ইয়াংস্টার আছে তাদের কাছে একটা এক্সাম্পল হয়ে থাকবে। এ পর্যায়ে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবে না, ফিরছি কিছুক্ষণের মধ্যে। ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু গেম অন। আমরা কথা বলছি আসলে বাংলাদেশের প্লেয়ারদের সোশ্যাল মিডিয়াতে যে অবসরের প্রবণতা সেটি নিয়ে কথা বলছি। আমার সঙ্গে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার এহসানুল হক সিজন ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম, অবসরের বিষয়ে কথা বলছিলাম। অফ এয়ারে আপনারা আমার কিছু কথা হচ্ছিল যে আসলে প্লেয়ারদের একটা শর্ট ক্যারিয়ার হয়, সেই শর্ট ক্যারিয়ারের যখন তারা অবসরে যায় তারপরে আসলে স্ট্রাগলটা শুরু হয়, সেখানে আপনি আসলে কিছু বলতে চাচ্ছিলেন? না, আমি আসলে জিনিসটা আমার মাথায় এসছে অনেক আগের থেকে, যে আমি অনেক মিডিয়াতেও বলতে চেয়েছি বা ক্রিকেট বোর্ডকেও আমি বোঝাতে চেয়েছি, আমি অ্যাপ্রোচ করেছিলাম। কথাটা হলো কি, ধরেন আমরা যখন ক্রিকেটটা ছাড়ি, ধরেন ন্যাশনাল টিমের থেকে যখন ছাড়ি, তারপর আমরা ক্লাব ক্রিকেট বা অন্যান্য ক্রিকেট খেলেই সার্ভাইভ করতে হয়। তারপরে যখন ফুল স্টপ করে দেই তখন কিন্তু আমরা পরে কিন্তু কোনো কিছু করার ফাইন্যান্সিয়াল ব্যাকআপটা থাকে না। এখন দেখেন অনেক জায়গায় তো আসলে পেনশনের একটা ব্যাপার থাকে, যেমন সরকারি অফিসাররা পেনশন পাচ্ছে, যেমন আমার বাবা কিন্তু এখনো পেনশন পাচ্ছে, মুক্তিযোদ্ধা ভাতা রয়েছে বা অন্যান্য ভাতা রয়েছে। সেই জিনিসটা যদি আমরা খেলোয়াড়দের মধ্যে আনতে পারি, মানে খেলার মধ্যে আনতে পারি, জাতীয় পর্যায়ে যারা জাতীয় পর্যায়ে একদিনের জন্য হলো খেলেছে, তাদেরকে যদি আমরা একটা ভাতা দিতে পারি রেস্ট অফ দ্য লাইফে, তাহলে দেখবেন যে একটা প্লেয়ার যখন হেজিটেট থাকে যে আমি পড়াশোনা করব নাকি আমি খেলবো, তখন কিন্তু সে একদম পুরো ফোকাসটা কিন্তু একদম পারফেক্ট দিতে পারে না। বাট আমরা যদি সেই ফোকাসটাই পারফেক্ট দেওয়ার জন্য একটা নিশ্চয়তা দিয়ে রাখি, ব্যাকআপ দিয়ে রাখে, তাহলে কিন্তু সে কিন্তু ফুল ফোকাস দিয়ে কিন্তু ন্যাশনাল প্লেয়ার হতে থাকবে। আমি তো বললাম যদি ভাতার ব্যবস্থা করা যায়, অ্যাটলিস্ট সব ইভেন্টে ন্যাশনাল প্লেয়ারদের
খেলা ছেড়ে দেওয়ার পরে যদি ভাতার ব্যবস্থা করা যায়, তখন ইয়াংস্টাররা শুধুমাত্র চিন্তাই করবে যে আমার তো একটা ব্যাকআপ রয়েছে। ওরা কিন্তু যেই এফোর্টটা দিবে, এখন যে প্লেয়াররা এফোর্ট দিচ্ছে তার থেকে 10 গুণ। সিজন ভাই এত সুন্দর একটা কথা বললেন আপনি, এটা কি করাটা কি খুব বেশি কঠিন কিনা? না, নিশ্চয়ই কঠিন না। এবং যে বাজেট, যে ফাইন্যান্সিয়াল বাজেটের দরকার হয়, সেই বাজেটটাও আমার কাছে মনে হয় খুবই ছোট। এটা এনএসসি থেকে আসবে, এবং এনএসসি যে বাজেট আছে, আমি তো বললাম 1 লাখ ভাগের 1 ভাগ ন্যাশনাল প্লেয়ারদের পেনশনের যদি ব্যবস্থা করা যায় আজকে থেকে না, একদম ফ্রম দ্য বিগিনিং থেকে সব ইভেন্টের ন্যাশনাল প্লেয়ারদের, ওইটার যে এক্সপেন্ডিচার অনেক কম, যেটা আসলে খুবই অ্যাফোর্ডেবল। আমি বললাম এই এফোর্টটা যদি মানে ইমপ্লিমেন্ট করা যায়, বাংলাদেশের ক্রিকেট না শুধু, যে কোনো ইভেন্টের এভরি স্পোর্টসের চিত্র বদলে যাবে। না, নিশ্চয়ই এটা এখন ভাবার সময় চলে এসেছে। আপনি যে কথাটা বলছেন এটা নিশ্চয়ই, ইভেন যখন এই যে রিটায়ারমেন্টের কথা আসছে, তখন কিন্তু রিটায়ারমেন্টটাও দেখবেন যে একদম প্রপার টাইমে হচ্ছে, যে প্রপার টাইমে তারা রিটায়ারমেন্টে যেতে পারছেন। নিশ্চয়ই এটা নিয়ে আসলে একটা ভাবার সময় এসেছে, এবং আমার মনে হয় যে সামনে এটা নিয়ে আরো কথা বলার সুযোগ রয়েছে। সিজন ভাই, একটু যদি আসি যে আমাদের আসলে ঘরোয়া ক্রিকেটটা যেভাবে হচ্ছে, আমি যদি একটু বিপিএল এর কথাই বলি, বিপিএল এ যে পেমেন্ট ইস্যু, সে বিপিএল শেষ হয়ে গেছে, শেষ হওয়ার পর এখন পর্যন্ত পেমেন্ট নিয়ে যেভাবে কথা আসলে হচ্ছে, শাহিদ আফ্রিদি পর্যন্ত বলেছেন তিনি পেমেন্ট পানি তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যাবেন। চিটাগং কিংসের প্লেয়ার ইমন পারভেজ কিন্তু এটা নিয়ে কথা বলেছেন। একটু দেখে আসতে চাই যে তিনি সম্প্রতি এই পেমেন্ট ইস্যু নিয়ে কি বলেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই চিটাগাংয়ের ব্র্যান্ড অ্যাম্বাসেডর শাহিদ আফ্রিদির অভিযোগ, বিপিএল এর পাওনা টাকা না পেয়ে বিসিবির সভাপতি বরাবর মেলও করেছেন তিনি। দলটির হোস্টে দায়িত্ব পালন করা কানাডিয়ান মডেল ইয়াসার সাগরেরও একই অভিযোগ। এবার পেমেন্ট ইস্যুতে মুখ খুললেন সে দলের ক্রিকেটার পারভেজ ইমন। বিপিএল শেষ হয়েছে 1 মাসেরও ওপরে, এখনো পারিশ্রমিক বাকি চিটাগাং কিংসের ক্রিকেটারদের। নিয়ম অনুযায়ী সব পারিশ্রমিক পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত মাত্র 50% অর্থ পেয়েছেন তারা। একাধিকবার মালিক পক্ষের সাথে যোগাযোগ করেও সদুত্তর পাননি, তাই দ্রুতই বিসিবির দ্বারস্থ হবেন তারা। কোনো এভাবে জাস্ট বলতেছে দিবে জাস্ট আমরা এখনো পাচ্ছি না। আমি শরীফুল শামীম, শুধু সব প্লেয়াররাই আসলে, কোনো দেশি প্লেয়াররা আসলে ওইভাবে মানে যা পাইছি বিপিএল চলাকালীন পাইছি, এরপর আর কারো। অভিযোগের সূত্র ধরেই নিউজ 24 যোগাযোগ করে চিটাগাংয়ের স্বত্বাধিকারী সামির কাদেরের সাথে। তিনি শুরুতে অস্বীকার করলেও পরে বলেন ক্রিকেটারদের পেমেন্ট বাকি রয়েছে, তবে বিসিবিকে বুঝিয়ে দেওয়া হয়েছে সব হিসাব। না, শাহিদ আফ্রিদির বকেয়া দ্রুতই পরিশোধ করা হবে বলে জানান। সেই সাথে চুক্তি ভঙ্গের অভিযোগ এনে ইয়াসার পেমেন্ট দিতেও গড়িমসি করেছেন তারা। বিপিএল এ পেমেন্ট বকেয়া রাখার ঘটনা নতুন কিছু নয়, তবে এবার রাজশাহী ও চিটাগাংয়ে দলটির দায়িত্ব জ্ঞানহীনতা ছাড়িয়ে গেছে অন্য সব আসরকে। বহির্বিশ্বে নাম ক্ষুণ্ণ হয়েছে বিসিবির। শুভদেব নাথ, নিউজ 24, ঢাকা। সিজন ভাই, দেখছিলাম যে আসলে ঘরোয়া ক্রিকেটের এই অবস্থা, আসলে ইন্টারন্যাশনাল আমরা গিয়ে কিভাবে পারফর্ম করবো, কারণ বাংলাদেশের ক্রিকেটে যেভাবে আসলে আঙুল তোলা হয়েছে বিপিএল এর মাধ্যমে, নেক্সট বিপিএল আসলে ফরেন প্লেয়াররা খেলতে ভয় পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ লোকাল প্লেয়াররাও। হোস্ট থেকে শুরু করে ইয়াসারটা দেখছিলাম, শাহিদ আফ্রিদিটা দেখছিলাম, প্লেয়ারদেরটা দেখছিলাম, কেউই ঠিকমতো এখন পর্যন্ত পেমেন্ট পাননি। না, খুবই দুঃখজনক। টু বি অনেস্ট, যেটা বললেন যে এটা যদি এক্সাম্পল হয়ে থাকে, তাহলে পরে যে খেলাটা যে প্লেয়ারগুলো আসবে, রিক্রুটমেন্টটা আসলে ভেরি ডিফিকাল্ট হবে। হয় তারা অ্যাডভান্স নিয়ে খেলবেন, আদারওয়াইজ তারা খেলবেন না। একটা কালচার ডেভেলপ হবে এরকম। সো আসলে সত্যি কথা, ফারুক ভাই কিন্তু একটা ভালো কথা বলেছেন যে আমাদের ক্যালেন্ডারটা আবার নতুনভাবে সাজাতে হবে। দেখেন, বিপিএলটা কোন সময় হবে, কোন গ্যাপে হবে, কারোর সাথে কনফ্লিক্ট করবে না, প্লেয়াররা অ্যাভেলেবেল থাকবে, এবং ওই সময়ে মাঠগুলা কতটুকু পর্যন্ত পরিচর্যা পাবে, এটা একটা দেখার বিষয়। ঢাকা প্রিমিয়ার লিগ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট খেলা, সেই খেলাটা কেন রোজার মধ্যে হবে, এবং রোজার মধ্যেও যদি হয় তার ব্যবস্থা কি নেওয়া যায়, এটাকে আমরা কি ডে নাইট করতে পারি কি না, যেটা আফগানিস্তান করে। সো এটাও আমরা দেখার বিষয়। সো আমার কাছে ক্যালেন্ডারটা একটা বড় একটা ফ্যাক্টর হয়ে যাবে, ভেরি চ্যালেঞ্জিং একটা ফ্যাক্টর, বিকজ অফ এই সময় অনেক খেলা বেড়েছে।
অনেক খেলা বেড়েছে লাস্ট 5 বছরে। আমার মনে হয় যে 50% খেলা কিন্তু ইন্ট্রোডিউস হচ্ছে, অনেক ফরম্যাটও যেরকম বেড়েছে খেলাগুলো বেড়েছে। সো ক্যালেন্ডারটা তৈরি করার একটা বড় চ্যালেঞ্জ এই বোর্ডের। পেমেন্ট ইস্যুটা যেটা আসলে এটা তো আসলে ক্যালেন্ডারের সাথে কোনো ব্যাপার না। এবার যে জিনিসটা হয়েছিল সেই জিনিসটা হলো যে খুব তাড়াহুড়া করে আসলে বিপিএলটা তৈরি করা হয়েছে, যাচাই বাছাই যে ব্যাপারটা রয়েছে সেই স্ক্রিনিং করা হয়নি। নিশ্চয়ই এটা নেক্সট টাইম হয় কি অ্যাটলিস্ট বিপিএলটা তো হয়েছে, অ্যাটলিস্ট বিপিএল এর জন্য তো 1000 মানুষের কর্মসংস্থান হয়েছে, এটা কিন্তু আমরা মানতে হবে। হ্যাঁ, কিছু কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটবে, এটা যেন না ঘটে সেটাই দেখতে হবে পরে। আসলে সিজন ভাই একদম শেষ পর্যায়ে চলে আসছি, খুব বেশি সময় নেই, হয়তো 1 মিনিট সময় পাবো। আপনার কাছে যদি ছোট্ট করে জানতে চাই বাংলাদেশ ক্রিকেট এখন কোথায় দাঁড়িয়ে আছে এবং আসলে ভবিষ্যৎ কি বাংলাদেশ ক্রিকেটের, সেটা আপনার কাছে জানতে চাই। এখন আফগানিস্তানের থেকেও আমরা অনেক পিছিয়ে আছি। বাংলাদেশ ক্রিকেট এখন আমি বলবো যে খুব অ্যালার্মিং, ক্রুশাল একটা আসলে টাইম, খুব বাজে একটা অবস্থায় রয়েছে। আমাদের এস্টাবলিশ প্লেয়ার যারা এই লাস্ট 5 বছর আমাদেরকে সার্ভিস দিয়েছে তারাও চলে গেছে আমাদের ছেড়ে। সো এখন যারা রয়েছে তারা কতটুকু পর্যন্ত রেডি আছে। সবচেয়ে ক্রুশাল পয়েন্ট কি, যারা এখন বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করবে এখন তাদের একটা অনেক বড় একটা কর্তব্য কিন্তু থাকবে, এটা নিজেরা কিন্তু নিজেদের তৈরি করতে হবে। এখন কিন্তু ওভারনাইট অন্যরা এসে ট্রেনিং করে করতে পারবে না, ওদেরকেই নিজে প্রিপেয়ার হতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু অনেক। আমার সাথে হান্নান ভাই এসেছিলেন, উনিও হান্নান সরকার, উনিও কিন্তু বলে গেছেন যে আমাদের অনেক ভালো ক্রিকেটার আছে কিন্তু কোয়ালিটি ক্রিকেটার নেই। রাইট, আমাদের কোয়ান্টিটিটা অনেক ছিল, আমরা একটা সময় ধরেন 2012-13-তে আমরা কোয়ান্টিটি চাচ্ছিলাম, বাট এখন কিন্তু আমাদের কোয়ালিটি দরকার। সো ইন্ডিয়াও সেম, ইন্ডিয়া একটা সময় কিন্তু কোয়ান্টিটি প্লেয়ারও অনেক দরকার ছিল, কিন্তু এখন কিন্তু কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি দুটা পাচ্ছে। কিভাবে পাচ্ছে? ফলো দেয়ার রুলস, ফলো দেয়ার ক্রাইটেরিয়া। এক্স্যাক্টলি, আমাদের পার্শ্ববর্তী দেশ তাদেরকে ফলো করলে কিন্তু আমাদের এনভায়রনমেন্ট ওদের সাথে ম্যাচ করে, উইকেট আমাদের সাথে ম্যাচ করে, ইভেন আমাদের যে ফিজিক্যাল স্ট্রাকচার ওদের সাথে ম্যাচ করে। সো খুব একটা কঠিন না, ইন্ডিয়া থেকে জাস্ট ডায়াগ্রামটা এনে বাংলাদেশে সেট করা, দ্যাটস ইট। আশা করব যে আসলে বাংলাদেশ ক্রিকেটকে আমরা আইসিইউ থেকে বের হতে দেখতে চাই, কারণ আইসিইউতে বললাম আমি অনেক বড় কথা বলে ফেলেছি। আসলে লাস্ট কোনো আইসিসি টুর্নামেন্টে আমাদের কোনো সাফল্য নেই, এই জন্যই কথাটা বললাম। আমরা নিশ্চয়ই আইসিসি টুর্নামেন্টে বাংলাদেশের সফলতা দেখতে চাইব, শুধু জিম্বাবুয়ের এগেইনস্টে নয়। সিজন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকে এখানে বিদায় নিচ্ছি গেম অন থেকে। আগামী শুক্রবার আবারও একই সময় চলে আসবো গেম অন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।